মমি শুনলেই মনে হয় বিশাল পিরামিড, ভেতরে গোপন প্রকোষ্ঠে কারুকার্যময় কফিন আর তাতে শায়িত কাপড়ে পেঁচানো মৃতদেহ। মমি মিশরীয় সভ্যতার কথাই উল্লেখ করায়। তবে মিশরেই যে মমি প্রথম হয়েছে তা কিন্তু নয়, তার আগে এবং পরে অনেকেই এই প্রক্রিয়ায় মৃতদেহ সংরক্ষণ করেছেন। এই ধরুন না উদাহরণ আগুন মমির। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আগুন মমির গল্প বলবো। তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। ধোঁয়া দিয়ে শরীর শুকিয়ে মমিকরণের এই প্রক্রিয়ার প্রচলন ছিল এশিয়া মহাদেশে এবং ফিলিপাইনে। উত্তর ফিলিপাইনের বেঙ্গুত প্রদেশের পাহাড়ি অঞ্চল কাবাইয়ান, এখানে যারা বসবাস করতেন তাদেরকে ইবালই বলে। টিম্বাক পর্বতের পাদদেশে ছোট্ট ছোট্ট গ্রামে ছড়িয়ে ছিটিয়ে তারা বসবাস করতেন। এই পাহাড়ের গুহায় পাওয়া যায় আগুন মমির দেখা। ইবলয়দের পূর্বপুরুষেরা মৃতদের মমি করে রেখে আসতেন টিম্বাক, বাঙ্গাও, নাপাই এই সমস্ত বিভিন্ন গুহায়। এর জন্য মমি ইবোলাই মমি বা কাবাইয়ান মমি নামেও পরিচিত। তবে ঠিক কবে থেকে এই পদ্ধতির আরম্ভ হলো, এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যায় তা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করছেন যে এর সূচনা 1200 খ্রিস্টাব্দে। তবে অনেক বিশেষজ্ঞের মতে মমিকরণ শুরু হয়েছিল তারও 1000 বছর আগে। সূচনা নিয়ে বিতর্ক থাকলেও সমাপ্তি নিয়ে কিন্তু সন্দেহের কোনো রকম কোনো অবকাশ নেই। 1500 শতকে স্প্যানিশ অভিযাত্রী ফার্দিন্যান্ডের যে উপনিবেশ স্থাপন, সেই উপনিবেশ স্থাপনের সঙ্গে এর সূত্র জড়িয়ে। খ্রিস্ট ধর্মের প্রসারের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে থাকে স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতি। এই ধারাতেই বিলুপ্ত হয়ে যায় মৃতদেহ সৎকারের এই প্রক্রিয়া। আর এই যে উপজাতির কথা বললাম, তারা ঠিকভাবে মমি করত সেটা নিয়ে কিন্তু খুব বেশি যে লেখালেখি হয়েছে তা নয়। তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এরকম কিছু গল্প রয়েছে, যেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহারও রয়েছে। সব সুতো জড়ো করে জানা যায় যে মমিকরণের এই প্রক্রিয়া নাকি শুরু হতো ব্যক্তির জীবিত কাল থেকে। মুমূর্ষকে পান করানো হতো একটা লবণাত্মক পানীয়। নোনা জল শরীরকে একেবারে জল শূন্য করে দেয়, সেটা জানা ছিল স্থানীয়দের। তারা মনে করতেন যে মৃত্যুর আগে এই পানীয় খাওয়ালে শরীর থেকে জল বেরিয়ে যাবে তাড়াতাড়ি। তবে আধুনিক বিজ্ঞানের মতে মমি তৈরির পিছনে এই প্রক্রিয়ার অবদান ছিল না বললেই চলে। মূল কাজ শুরু হতো ব্যক্তির মৃত্যুর পর। সব মিলিয়ে ধরে নিন এই সপ্তাহখানেক থেকে মাসখানেক লেগে যেত। প্রাথমিক ধাপে ঠান্ডা জল দিয়ে প্রথমে মরদেহকে পরিষ্কার করা হতো। এরপর তাকে ঢেকে দেওয়া হতো এক বিশেষ কম্বলে, যে কম্বলের নাম কোলেবাও। মাথায় সেখানে পরানো হতো সিনালি বুয়ো বলে এক ধরনের স্কার্ফ। মৃতকে বসানো হতো মৃতদের চেয়ার বা যাকে বলা হয় সাঙ্গাচিলে। কম্বল দিয়ে বাঁধা থাকতো তার দেহ, আর স্কার্ফ দিয়ে তার মাথাটাকে ঢাকা হতো। পরবর্তী ধাপ ছিল ধোঁয়া দিয়ে মৃতদেহ শুকিয়ে ফেলা। এর জন্য ছোট করে আগুন জ্বালিয়ে তার নিচে রাখা হতো চেয়ার। তবে সরাসরি মৃত ব্যক্তিকে আগুনের সংস্পর্শে কিন্তু কখনোই আনা হতো না। তাপে শরীরের সমস্ত জল ধীরে ধীরে বের করে সেটাকে সংরক্ষণ করা হতো। পুরোপুরি শুকিয়ে গেলে চেয়ার থেকে মৃতদেহ নামিয়ে আনা হতো। এবার হচ্ছে শেষ ধাপের কাজ। কি সেই কাজ অবশ্যই আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি এই তো আগুন মমির গল্প বলছি, কিন্তু সোনার মমি কিরকম হবে বলুন তো? সেখানে কি অনেক সোনা রয়েছে? জানতে হলে আই বাটনে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। কুঁচকে যাওয়া দেহ সূর্যের আলোতে রেখে একটি অনুষ্ঠান করতেন মৃতের আত্মীয়রা, যে অনুষ্ঠানের নাম দুদুয়ান। এর উদ্দেশ্য কি ছিল না চামড়ার উপরের অংশ ছাড়িয়ে নেওয়া। স্থানীয় লতা পাতা আর শিকড় বাকড় দিয়ে তৈরি একটা বিশেষ ওষুধ, যা কিন্তু শরীরে লাগানো হতো। এমন অবস্থা করা হতো যাতে যে ধোঁয়া তৈরি হচ্ছে সেই ধোঁয়া মৃতের নাক মুখ দিয়ে প্রবেশ করে।
এই উপজাতি মনে করত যে এর ফলে শরীরের ভিতরে যদি কোনো রকম কোনো জল থাকে তাহলে সেটাও শুকিয়ে যাবে। বলা বাহুল্য, বিজ্ঞানীরা কিন্তু এই তথ্যকে ভুলও বলেছেন। কাজ শেষ, এবার মৃত ব্যক্তি তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নেওয়া। মমিকে কোলেবাও দিয়ে কয়েক স্তরে ঢেকে কাঠের কফিনে, সেখানে ঠিক মায়ের পেটে যেরকম শিশু থাকে অনেকটা সেইভাবেই রাখা হতো। নানান আচরণ পালন করা হতো। তারপরে তাকে বয়ে নিয়ে যাওয়া হতো পাহাড়ি গুহায়। সেখানে তাকে রেখে তবেই হতো এই শেষকৃত্য সমাপ্ত। এদের বিশ্বাস অনুযায়ী আগুন মমিকে যেই গুহায় রাখা হয়েছে সেখান থেকে নাকি কখনোই বের করা যাবে না, তাহলে কষ্ট পাবে তাদের আত্মা। তেমন হলে নেমে এসে নাকি অভিশাপ দিতে পারবে, দেখা যাবে দুর্যোগ। গুহার ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গাতেও নেওয়া যেত না। এই উপজাতির বাস মূলত ফিলিপাইনের প্রত্যন্ত অঞ্চলে। তাদের সমাধি গুহার অবস্থানও কিন্তু দুর্গম এলাকায়। সেখানে যেতে গাড়ি চালাতে হবে ধরে নিন কমপক্ষে 5 ঘন্টা। এরপর শুরু হবে পাথরের সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠা। আরো প্রায় 5 ঘন্টা পর গুহার দেখা মিলবে। নিরাপত্তার জন্য সরকার এগুলোকে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। এত কিছুর পরেও কিন্তু চুরিটা ঠেকানো যায়নি। চুরি হওয়ার সব থেকে বিখ্যাত মমির ঘটনা সেই 1919 সালে ঘটেছিল। গবেষকরা তার নাম উদ্ধার করতে পেরেছিলেন, আপোয়ান্নু। সারা গায়ে বাহারি ট্যাটু। এই ব্যক্তির মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি আগে। সম্ভবত এই উপজাতির সর্বশেষ মমিগুলির মধ্যে এটিই ছিল আপোয়ান্নুর মমি। তার সমাধি থেকে জানা গিয়েছে যে নেতা গোছের ছিলেন তিনি, শিকারী হিসেবেও ছিলেন নামকরা। তিনি আধা দেবতা আধা মানুষ ছিলেন এই উপজাতির কাছে। তাই তার মমি চুরির পর যত নাকি প্রাকৃতিক দুর্যোগ এসেছে এখানে, অভিশাপ এসেছে এখানে, বিখ্যাত এই মমি খুঁজে বের করতে হন্যে হয়ে মাঠে নেমেছিলেন আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ। জানা যায় ফিলিপিনো এক পাদ্রীর সমাধি গুহা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আপোয়ান্নুকে। এরপর তার ঠাঁই হয় সার্কাসের প্রদর্শনীতে। বেশ কয়েক হাত ঘুরে এক সংগ্রাহক তাকে কেনেন। 1984 সেই সময় তাকে পাঠিয়ে দেওয়া হয় ফিলিপাইনের জাতীয় জাদুঘরে। কর্তৃপক্ষ দ্রুত সরকারকে জানায় এবং তারপর এই উপজাতির সঙ্গে যোগাযোগ করে তাদের জিনিস তাদের লোককেই ফিরিয়ে দেওয়া হয়। নানা রীতিনীতি পালন করে অবশেষে তার যে সমাধি তা গুহায় ফিরে আসে। এরপর সরকার সেখানে কিন্তু লোহার গেটও লাগিয়ে দেয়। 2000 সালের শেষ দিকেও বেশ কয়েকটা এরকম আগুন মমি চুরির ঘটনা ঘটে। কেমন লাগলো আপনাদের এই ভিডিও? কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।